ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে 25% ডিএ দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো রাজ্যের তরফ থেকে যেমনটা দাবি করা হয়েছে যে রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং সেই সঙ্গে কেন্দ্রের সঙ্গে রাজ্যের তুলনা চলে না এবং রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ এমনটাই রাজ্যের আইনজীবী তিনি জানিয়েছেন। সেই কারণেই রাজ্যের সঙ্গে কেন্দ্রের তুলনা চলে না। তবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ 25% ডিএ দিতে হবে রাজ্যকে এবং 4 সপ্তাহের মধ্যে যে বিস্তারিত হলফনামা সেই হলফনামা জমা দিতে হবে। 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের এবং রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের কোষাগারে যে চাপ পড়তে পারে কারণ আর্থিক অবস্থা খুবই খারাপ রাজ্যের এই মুহূর্তে, সেই কারণে এমনটাই আবেদন জানানো হয়। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জানানো হয়েছে যে নির্দেশ দেওয়া হয়েছে 25% ডিএ এখনই দিতে হবে রাজ্যকে এবং অগাস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো 4 সপ্তাহের মধ্যে যে বিস্তারিত হলফনামা সেই হলফনামা জমা দিতে হবে। রোপা অনুযায়ী পেমেন্ট করতে আমাদের কোনো অসুবিধা নেই, তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের তুলনা চলে না রাজ্যের তরফ থেকে এমনটাই বলা হয়েছে কারণ রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং সেই কারণে রাজ্যের বেশ কয়েকটি যে প্রকল্প রয়েছে এই মুহূর্তে রাজ্যের কোষাগারে চাপ পড়তে পারে, সেই কারণে রাজ্যের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 25% ডিএ এখনই দিতে হবে রাজ্যকে এবং 4 সপ্তাহের মধ্যে বিস্তারিত হলফনামা জমা দিতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপ্তিমান, একদিকে আমরা দেখেছি যে বারবার রাজ্যের তরফ থেকে অভিযোগ করা হয়েছে কেন্দ্র রাজ্যের প্রকল্পের জন্য টাকা দিচ্ছে না এবং রাজ্যের নিজের কোষাগার থেকে সেই প্রকল্প চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে আরো কি রাজ্যের কোষাগারের উপর চাপ পড়লো? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে আপনাদের জানিয়ে রাখবো ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী অগাস্টে। 4 সপ্তাহের মধ্যে যে বিস্তারিত রিপোর্ট সেই বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। বারবার যে রাজ্যের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল কেন্দ্রের বিরুদ্ধে যে রাজ্যের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র এবং এই পরিস্থিতিতে রাজ্যের নিজের কোষাগার থেকে সেই প্রকল্পগুলি চালনা করা হচ্ছিল এবং সেই পরিস্থিতিতে রাজ্যের কোষাগারে আবারও চাপ পড়তে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে এবং সেই কারণে রাজ্যের যে আর্থিক পরিস্থিতি সেই আর্থিক পরিস্থিতি নিয়ে কিন্তু আদালতে জানানো হয়। আমরা কথা বলবো বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপ্তিমান, আমরা দেখেছি রাজ্যের তরফ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে যে রাজ্যের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র এবং সেই প্রকল্পগুলি রাজ্য নিজের কোষাগার থেকে চালাচ্ছে এবং এই পরিস্থিতিতে যে এই নির্দেশ সুপ্রিম কোর্টের 25% ডিএ দেওয়ার রাজ্যের কোষাগারে কতটা চাপ পড়তে চলেছে? দেখো, এইটা একটা বিশাল বড় চাপ পড়তে চলেছে। প্রথমে দেখতে হবে যে আমি একটু আগে অর্থ দপ্তরের লোকেদের সাথে কথা বলছিলাম, তারা অর্ডার হাতে না পাওয়া পর্যন্ত তারা কিছু বলতে চাইছেন না যে অর্ডার হাতে পাওয়ার পর কতটা প্রেশার হবে, কি হবে না হবে সেটা নিয়ে বসতে হবে, সকলের সাথে কথা বলতে হবে, কত টাকা করে বাড়বে সবার, কারণ কি সবার পেমেন্ট তো এক নয় যে সবাইকে 25 টাকা করে বাড়ালেই হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকের 1000 টাকা বাড়বে, কারোর 2000 বাড়বে, কারোর 5000 বাড়বে, তো এরকম একটা বাড়বে। সেক্ষেত্রে কত টাকা টোটাল হচ্ছে সেটার একটা অ্যামাউন্ট দেখতে হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপের কতটা প্রভাব পড়তে চলেছে সেটা দেখতে হবে। কিন্তু তার থেকেও বড় বিষয় যেটা এখন সব থেকে বড় বিষয় হয়ে রয়েছে সেটা হলো যে কেন্দ্র সরকার রাজ্যকে কোনো প্রকল্পেরই টাকা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বারবার এটা নিয়ে অভিযোগ করেছেন। দেখা গেছে কিছুদিন আগেই আমরা দেখেছি যে 100 দিনের টাকাও দিচ্ছিল না, সেই টাকাও কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্য কোষাগার থেকেই কিন্তু 100 দিনের কাজ যারা করেছিলেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ 100 দিনের প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। আবাস যোজনার টাকা পুরোপুরি বন্ধ রয়েছে। আবাস যোজনায় মুখ্যমন্ত্রী সার্ভে করেছেন, সেই সার্ভের তালিকা পাঠানো হয়েছিল কেন্দ্র সরকারের কাছে, কিন্তু কেন্দ্র সরকার সেখান থেকে এসছেন একটা বাড়ি দুটো বাড়ির ছুতো দেখিয়ে কিন্তু তারপর সেই টাকাগুলোকে বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত সেই আবাস যোজনার টাকা আমরা দেখেছি প্রথম কিস্তি দেওয়া হয়েছে, দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে, পরবর্তী সার্ভে চলছে, সেই সার্ভে হিসাবে তারপরের প্রকল্পের লোকেদের টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আবাস যোজনার পুরো যারা যারা রয়েছেন প্রত্যেকের বাড়ি বানিয়ে দেওয়া হবে। সুতরাং এইটার একটা প্রভাব রয়েছে, কারণ কি কেন্দ্র সরকার
কোনো টাকাই দিচ্ছে না আবাস যোজনা। আবাস যোজনাও মুখ্যমন্ত্রীকে কিন্তু নিজের হাতে করতে হচ্ছে এবং রাজ্য কোষাগার থেকেই পুরো টাকা দিতে হচ্ছে। এর পাশাপাশি জল জীবন মিশন, যে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘর ঘর পানি যে প্রকল্প রয়েছে, সে প্রত্যেকের বাড়িতে যে জল যাচ্ছে, সেই জল জীবন মিশনেরও কিন্তু টাকা এখনো পর্যন্ত আটকে রয়েছে। সেই টাকাও কেন্দ্র সরকার সেইভাবে এখনো পর্যন্ত ছাড়েনি এবং এই কেন্দ্রের যে শেয়ারটা রয়েছে সেই শেয়ারটা এখনো পর্যন্ত না ছাড়াতে রাজ্য সরকার কিন্তু এই কাজ নিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ নিজের কোষাগার থেকেই সেই টাকাটাও ব্যয় করতে হচ্ছে। অর্থাৎ কেন্দ্রের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের চাপ তো রাজ্য সরকারের কাছে রয়েছে, কারণ সেই প্রকল্পগুলো করতেই হচ্ছে। একদিকে যেরকম জল জীবন মিশন রয়েছে, একদিকে যেরকম আবাস যোজনা রয়েছে, প্লাস তার পাশাপাশি 100 দিনের কাজেও কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যেখানে যেখানে যেই দপ্তরে যেরকম কাজ হবে সেখানে কিন্তু 100 দিনের কাজের লোকেদেরকে যেন কাজ দেয়া হয়, অর্থাৎ তারা যেন কাজ পান সেদিকেও কিন্তু নজর রাখা হয়েছে। অর্থাৎ এই সবগুলো একটা বাড়তি প্রেশার কিন্তু রাজ্য কোষাগারে রয়েছে। এরপর আমরা জানি যে স্বাস্থ্য থেকে আরম্ভ করে অন্যান্য যে দপ্তর রয়েছে সেখানেও বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে না। মুখ্যমন্ত্রী এই নিয়ে বারবার চিঠি লিখেছেন, এমনকি মুখ্যমন্ত্রী জিএসটি নিয়েও বলেছেন যে জিএসটির টাকা তারা নিয়ে যাচ্ছেন এবং জিএসটি থেকে সেখান থেকে টাকা কিন্তু তারা কোনো রকম ভাবেই কোনো টাকা ফেরত দিচ্ছেন এবং যেটা রাজ্যের অধিকার রয়েছে সেই টাকাও তারা পাচ্ছেন না। এই যে টোটাল বিষয়টা, এইটা কিন্তু রাজ্য সরকারের কাছে একটা বিরাট বড় প্রেশার রয়েছে রাজ্য কোষাগারে। এরপর রয়েছে লক্ষ্মীর ভান্ডার, যেটা রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। সেই টাকাটাও রাজ্য সরকার নিজের থেকে ব্যয় করে এবং এটা প্রত্যেক মাসে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। সুতরাং এইবার এই যে 25% বাড়ানো হলো, সেই 25% নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কি নেবে, কতটা টাকা বাড়ছে, সেই টাকার আয় উৎস বের করতে হবে, যে কোথা থেকে আসছে সেটা পরবর্তীকালের বিষয়। যতক্ষণ পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার এই যে টাকাগুলো দিচ্ছে না, সেই টাকা না দেওয়াটা একটা বিরাট বড়, বলা যেতে পারে বিস্ফোরণের মতন হয়ে দাঁড়িয়েছে। কারণ এইটা কিন্তু পুরোপুরি রাজ্য সরকারকে নিজের পয়সায় সব প্রকল্পগুলো চালাতে হচ্ছে, নিজের পয়সায় কিন্তু আবার বাড়ি বানিয়ে দিতে হচ্ছে, নিজের পয়সাতেই কিন্তু রাস্তাঘাট থেকে আরম্ভ করে জল জীবন মিশন থেকে আরম্ভ করে সবকিছু নিজের পয়সাতেই রাজ্য সরকারকে চালাতে হচ্ছে বলেই মনে করা হচ্ছে। সুতরাং এই 25% বাড়াটা রাজ্য সরকার এবার এটা কোথা থেকে নিতে হবে, কিভাবে করতে হবে। মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে প্রকল্পে আমরা যে টাকাগুলো আয় করছি সেখান থেকে আমাদের বেছে বেছে দিতে হবে, আস্তে আস্তে দিতে হবে এবং সেখান থেকে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে যে এই টাকা কিভাবে দেয়া হচ্ছে বা রাজ্য কোষাগারে কত টাকা। কারণ এখনো পর্যন্ত হিসেব হয়নি যে 25% বাড়লে কত টাকা বাড়তি কাঁধে চাপবে রাজ্য সরকারের, কত টাকা বাড়তে চলেছে, সেটা কিন্তু হিসাব করার পরেই তারপরেই পরবর্তী পদক্ষেপ বোঝা যাবে। ধন্যবাদ জানাবো দীপ্তিমান। 25% ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের এবং 4 সপ্তাহের মধ্যে রাজ্য যে সমস্ত ডিএ দিয়েছে সেই সমস্ত বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এবং রাজ্যের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে রোপা অনুযায়ী পেমেন্ট করতে আমাদের কোনো অসুবিধা নেই, তবে রাজ্যের এই মুহূর্তে যে আর্থিক পরিস্থিতি তা খারাপ, আদালতে এমনটাই জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ 25% ডিএ দিতে হবে রাজ্যকে এবং সেই সঙ্গে সঙ্গে যে বিস্তারিত হলফনামা সেই হলফনামা জমা দিতে হবে 4 সপ্তাহের মধ্যে এবং আগামী অগস্ট মাসে এই মামলার শুনানি রয়েছে পরবর্তী। আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে। এই জয়ন্ত দা, যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে 25% ডিএ দেওয়ার, সেক্ষেত্রে রাজ্যের কোষাগারে কতটা চাপ পড়তে পারে? যথেষ্ট চাপ আসছে জয়িতা। তার কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে আর্থিক পরিস্থিতি, সেই আর্থিক পরিস্থিতিতে সব থেকে যেটা বড় সমস্যা, যেটা দীপ্তিমানও বলছিল, যে সব থেকে বড় সমস্যা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা। অর্থাৎ কেন্দ্র এখন তো যোজনা কমিশনের যোজনা বরাদ্দ নেই, সেই প্রথা তো উঠে গেছে। আগে তো একটা যোজনা কমিশনের প্রত্যেক বছরে একটা যোজনা বরাদ্দ হতো বাজেট অ্যালোকেশনের পাশাপাশি, যেটাকে আমরা বলতাম প্ল্যান অ্যালোকেশন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দাবি করে চলেছেন যে সেই যোজনা বরাদ্দটাকেও ফিরিয়ে আনতে হবে, বিভিন্ন প্রকল্প ভিত্তিক যে যোজনা বরাদ্দ। এখন নতুন ব্যবস্থা সবটাই তো বাজেটারি অ্যালোকেশন, বাজেট বরাদ্দ। এবং সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে বাজেট পাস হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের যে বাজেট, তারপর এখন মে মাস হয়ে গেল, জুন মাসের দিকে আমরা এগোচ্ছি, এখনো পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারের যে প্রাপ্য টাকা, সেই টাকাগুলো কিন্তু এখনো রিলিজ করা অর্থাৎ ছাড়তে শুরু করা হয়নি, যেটার ফলে নবান্নের খবর হচ্ছে যে এখনো পর্যন্ত সেই টাকা তাদের হাতে আসেনি।
তাহলে এই পরিস্থিতিতে কেন্দ্র যদি রাজ্যের প্রতি একটা বিমাতৃসুলভ মনোভাব প্রদর্শন করে এবং সেক্ষেত্রে যদি একদিকে উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ এবং যে স্কিমগুলো জনমুখী প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত ব্যবস্থা করছেন, সেখানে এই টাকাটা না এলে এমনিতেই সমস্যা। এর মধ্যে আবার জুডিশিয়ারি, তার মানে বিচার বিভাগীয়, তারা জানাচ্ছে যে শতকরা 25% দিতে হবে। এখন এই দিতে হবে, এটা একটা বাধ্যতামূলক পরিস্থিতি। সুপ্রিম কোর্ট সেটা রাজ্য সরকারকে বাধ্য করতে পারে কিনা সেটার একটা আইনগত দিক থাকে, সাংবিধানিক দিক থাকে, যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে কিন্তু বাধ্যতামূলক করতে পারে কিনা, দুটোর মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে অব্লিগেটরি, মানে করতেই হবে, সুপ্রিম কোর্ট বলেছে মানে শেষ কথা। আর একটা হচ্ছে যে এটা একটা পরামর্শ এবং সেটা রাজ্য সরকার পারবে কি পারবে না সেটা রাজ্য সরকার তাদের যে 4 সপ্তাহের মধ্যে যে হলফনামা দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে সেই পরবর্তী শুনানিতে রাজ্য সরকার তার বক্তব্য জানাবে। এটা তো শেষ কথা হতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিতে চাইছেন না বা ডিএ দেবেন না এমনটা কখনোই নয়। ডিএটা তিনি দিতে চাইছেন এবং তিনি চাইছেন যে সেটাকে কিভাবে দেওয়া সম্ভব হয় তার সব রকম ব্যবস্থা তিনি করতেই চাইছেন, কিন্তু সেখানে কেন্দ্রকেও সহযোগিতা করতে হবে। কেননা কেন্দ্র একটা আলাদা আর রাজ্য একটা আলাদা। এমনিতে সবসময় বলা হয় অখণ্ড ভারত, তো অখণ্ড ভারতের মধ্যে তো কেন্দ্র এবং রাজ্য সেটা যে দলই হোক, মানে এটা শুধুমাত্র ডবল ইঞ্জিন হলে তবেই রাজ্য সরকার টাকা পাবে, আর ডবল ইঞ্জিন না হলে কেন্দ্র সেই টাকাটা রাজ্যকে দেবে না, সেখানে তার বঞ্চনার শিকার হবে, সেটা তো হতে পারে না। সুতরাং এটা কিন্তু এত সহজে মানে সুপ্রিম কোর্ট বললো এবং রাজ্য সরকার দিতে বাধ্য, আমার মনে হচ্ছে যে এটা এখনো অনেকগুলো বিষয় রয়েছে যে রাজ্যও কিন্তু আদালতকে জানাবে যে আমরা এটা দিতে প্রস্তুত, আমরা দেব। কিন্তু এই দিতে গেলে রাজ্য সরকারের যে আয় ব্যয়ের যে হিসেব, সেই প্রেক্ষিতে কেন্দ্রকেও কত কমিটমেন্ট, কেন্দ্রের দিক থেকেও কতগুলো প্রতিশ্রুতি এবং তাদের যে পূর্ব শর্ত সেগুলো পূরণ করতে হবে। সুতরাং কেন্দ্র তুমি আলাদা, তুমি দেবে না এবং আমরা শুধুমাত্র কর্মচারীদের জন্য আমাদের মানে দায়বদ্ধ এবং আমরা দেব, ব্যাপারটা ঠিক এইভাবে দেখলে বোধহয় আদালতের কাছেও সেটা মানে আদালতও সেটা বুঝতে পারবে রাজ্য সরকারের যুক্তি। সুতরাং দেয়া হবে, কিভাবে দেয়া হবে, কত কিস্তিতে দেয়া হবে, ধাপে ধাপে দেয়া হবে, রাজ্য সরকারের দিক থেকে কখনোই দেয়া হবে না, এটা কখনো বলা হচ্ছে না। কিন্তু কিভাবে দেয়া হবে সেটা কেন্দ্রের সঙ্গে আলাপ আলোচনা করে এই ফেডারেল স্ট্রাকচারে সেটাই সুপ্রিম কোর্টকে জানানো হবে। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়ন্ত দা।